শেখ হাসিনার পতনের কারণে বুয়েটের শহীদ আবরার ফাহাদের আত্মা কতটা শান্তি পাইছে তা আশা করি বলার অপেক্ষা রাখে না। আর তার মৃত্যুর সাথে সরাসরি যে ছাত্র সংগঠনটার হাত আছে তার নাম ছাত্রলীগ। শেখ হাসিনা একদিকে পুলিশকে যেরকম খুব বাজেভাবে মিলিটারাইজ করছে, তাদের হাতে মারণাস্ত্র তুলে দিছে, তেমনি ভাবে ছাত্রলীগের চেহারা একটা ছাত্র সংগঠন থেকে পরিবর্তন করে তাদের একটা পোষা সন্ত্রাসী বাহিনী হিসেবে তাদেরকে এম্পাওয়ার করছে, যেইটার কারণে 2018 সালের কোটা আন্দোলন কিংবা এই 2024 সালের কোটা আন্দোলন বলেন, প্রত্যেকটা জায়গাতে হেলমেট পরে হোক, হাতে লাঠি নিয়ে হোক, ছাত্রলীগ সাধারণ ছাত্রছাত্রীদের এগেইনস্টে মাঠে ছিল। প্রথম আলো শেখ হাসিনার শেষ কয়েক ঘন্টা কিভাবে কাটছে এই রিলেটেড যে প্রতিবেদনটা পাবলিশ করছে, ওইখানে দেখা যায় এই সাইকোপ্যাথ মহিলা টেবিলে বসা পুলিশের আইজিপি কে ইঙ্গিত করে বলছেন যে দেখো ওরা কত ভালো কাজ করতেছে, আর সেনাবাহিনী এখন কি করতেছে, ওদের গাড়ির উপরে এসে ছাত্ররা নাচানাচি করতেছে অথচ ওরা ওদের কিছুই করতেছে না। এইরকম কমেন্ট করা একজন সাইকোপ্যাথের পক্ষেই সম্ভব। আর ওই টেবিলে ছাত্রলীগের প্রধানও যদি উপস্থিত থাকতো, শেখ হাসিনা তাকেও ঠিক সেম বাহবাটাই দিত। সেনাবাহিনী কেন ছাত্রলীগের পুলিশের কাছ থেকে শিখা সাধারণ মানুষদেরকে মারতে পারতেছে না? সবাই দেখতেছেন বুয়েটের ছাত্রলীগ এমপ্যাথাইজার ইমতিয়াজ রাব্বি থেকে শুরু করে বাকি অনেক ইউনিভার্সিটির মধ্যে ছাত্রলীগ খুব দৌড়ের উপরে আছে। আর গত 15 বছরে ওরা যা যা কিছু করছে, যেভাবে বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদেরকে আতঙ্কের উপরে রাখছে, যার সরাসরি শিকার আমি নিজেও, এমন পরিণতি ওদের প্রাপ্য ছিল। তবে এর থেকে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ছাত্রলীগকে কিভাবে এত বড় একটা দানব বানানো হইল? 90 পরবর্তী সময়ে ছাত্রলীগের নেতৃত্বে থাকা অনেক নেতাদেরকেই পরবর্তীতে কেন মূল ধারার রাজনীতিতে আমরা খুঁজে পাই না? ছাত্র রাজনীতির উদ্দেশ্য কি? একটা ছাত্র নেতা তৈরি হবে, সে পরবর্তীতে বড় একজন নেতা হবে। এই উদ্দেশ্য বাদ দিয়ে তারা কিভাবে গভর্নমেন্টের একটা প্যারামিলিশিয়া বাহিনীতে পরিণত হইল? বিদায় স্বৈরাচার সিরিজের আজকের এই পর্বে আমরা এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। একটু খেয়াল করলে দেখবেন স্বাধীনতার আগ পর্যন্ত ছাত্রলীগ কিন্তু খুব সুস্থ স্বাভাবিক একটা রাজনীতি করত। 1948 সালের পর থেকে পূর্ববঙ্গ বা পূর্ব পাকিস্তানের মধ্যে যখন কোনো বিরোধী রাজনৈতিক দল ছিল না, তখনও ছাত্রলীগ ছিল। ভাষা আন্দোলন থেকে সরকার বিরোধী আন্দোলনে ছাত্রলীগ কি রোল প্লে করছিল? 60-এর দশকে আইয়ুব বিরোধী আন্দোলনে ছাত্রলীগের নানা সংগঠন ছিল, তবে মূল ছিল ছাত্রলীগ। 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, এইসবে ছাত্রলীগ খুবই অ্যাক্টিভ ছিল। এমনকি 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম স্বাধীনতার পতাকা উড়াইছিল ছাত্রলীগ। ওদের নেতাকর্মীরা কিন্তু বেশ আগে থেকে মুক্তিযুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু করছিল এবং পরবর্তীতে মুজিব বাহিনীতে তারা মুক্তিযুদ্ধেও অংশ নেয়। স্বাধীনতা সংগ্রামে এত অ্যাক্টিভলি কাজ করা একটা ছাত্র সংগঠন কিভাবে এখন বিগড়াই গেল? এর উত্তরে সেই পুরাতন প্রবাদটা পাওয়া যায়, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। সোজা কথায় বললে ক্ষমতায় আসলে মানুষের খারাপ দিকগুলো ফুটে ওঠে। এক সময়কার স্বতন্ত্র একটা ছাত্র সংগঠন ধীরে ধীরে আওয়ামী লীগ সরকারের একটা অঙ্গ সংগঠনের রূপ নেয়। প্রতি বছর কাউন্সিল করা, লিডারশিপে পরিবর্তন আনা, এই সুন্দর জিনিসগুলো হারায় যায়। স্বৈরাচারে আইয়ুব খান কিন্তু প্রেসিডেন্ট থাকার সময় সেম পলিসি নিয়েছিল। সিচুয়েশন যে নর্মাল আছে এইটা বুঝাইতে তার একটা ছাত্র সংগঠন ছিল যার নাম এনএসএফ বা ন্যাশনাল স্টুডেন্টস ফ্রন্ট। তখন এই এনএসএফ ছাত্রলীগ সহ আরো বিরোধী যেসব ছাত্র সংগঠনগুলো ছিল ওদেরকে দমনের কাজ করত। ঠিক এই একই ঘটনা ছাত্রলীগের ক্ষেত্রেও ঘটছে। যখন ওরা ক্ষমতায় আসছে, আওয়ামী লীগের একটা প্যারামিলিশিয়া গ্রুপ হিসেবে ওরা গঠিত হয়ে গেল। ছাত্রলীগের নেতৃত্ব থেকে যে খুব বড় নেতা হয়েছে এরকম ইউজুয়ালি খুব ভালো প্রমাণ আপনি পাবেন না, স্পেশালি অবশ্যই 90 পরবর্তী সময়। বরং অনেক সভাপতি, সাধারণ সম্পাদক নিজের দল ত্যাগ করে আওয়ামী লীগ বিরোধী দলে যোগ দেয়। ছাত্রলীগের ভাঙন শুরু হয় 1972 সালে। তখন ছাত্রলীগ ভাইঙা সোশ্যালিস্ট জাসদ একটা ছাত্রলীগ হয়, আর আরেকটা হয় আওয়ামীপন্থী ছাত্রলীগ। এদের মধ্যে অবশ্যই অনেক আলোচিত একটা নাম, সবার প্রিয় ওবায়দুল কাদের ওরফে কাউয়া কাদের। 1977 থেকে 81 পর্যন্ত সভাপতি ছিলেন ছাত্রলীগের। এরপরে তো জানেন 2013 সাল থেকে প্রায় 11 বছর উনি যোগাযোগ মন্ত্রী হিসেবে ছিলেন। এর মাঝখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও হয়েছেন। সাম্প্রতিককালের কোটা আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের পিছনে ছাত্রলীগকে উস্কায় দেওয়ার জন্য এই লোক সরাসরি দায়ী। আর সেই দিন হামলার পরেই কিন্তু বাংলাদেশে এত ম্যাসিভ লেভেলে মানুষ মারা গেছে, আর মানুষ এই লোকটারে খুব ভালো মতন চিনা রাখছে। তো কথা হলো, তার সময়কার ছাত্রলীগের যে সাধারণ সম্পাদক ছিল যার নাম বাহালুল মজনুন চূন্য, উনি কিন্তু আওয়ামী লীগের কোথাও নাই বর্তমানে। তাদের আগে যে 2 সভাপতি ছিল ছাত্রলীগের, একজন পরে বিএনপি থেকে এমপি হন, আরেকজন এরশাদের সময়ে 2 বার এমপি হয়ে শিক্ষামন্ত্রী হন। তার মানে খুব ভালো মতন খেয়াল করেন, একমাত্র ওই ওবায়দুল কাদের ছাড়া ওই সময়ের ছাত্রলীগের কেউ কিন্তু আওয়ামী লীগের খুব বড় ক্ষমতার মধ্যে বসে নাই। এইটা কিন্তু একটা ছাত্র সংগঠন হিসেবে ছাত্রলীগের গত 15 বছরের একটা ব্যর্থতা। আরো উদাহরণ দেই আপনাদেরকে। একটু আগে 1972 সালে বলছিলাম না ছাত্রলীগ 2টা ভাগ হয়ে গেছিল। এর মধ্যে আওয়ামী পন্থী যে ছাত্রলীগ ছিল তার যে
সভাপতি যার নাম নূরে আলম সিদ্দিকী, উনি 1973 সালে নৌকা প্রতিজ্ঞা নির্বাচন করছিলেন, জিতছিলেন। অবশ্য তখন কি ধরনের নির্বাচন হইতো এগুলো আমরা এখনো টের পাই। এই লোক যখন তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হইলে 1996 সালে আর 2001 সালে, তখন ওই নির্বাচনগুলোতে হাইরা যান। অন্যদিকে সোশ্যালিস্ট জাসদ ছাত্রলীগের যে সভাপতি ছিলেন যার নাম শাহজাহান সিরাজ, উনি 3 বার জাসদের টিকেটে আর 1996 সালে বিএনপি থেকে এমপি হয়ে পরিবেশ মন্ত্রী হন। এখানেও কিন্তু আওয়ামী পন্থী যে ছাত্রলীগ আছে তারা ব্যর্থ। ওবায়দুল কাদেরের ইমিডিয়েট পরের অর্থাৎ 81 থেকে 83 সালে যে ছাত্রলীগের সভাপতি আর সাধারণ সম্পাদক ছিলেন, ওনারা দুইজনই এমপি হইছেন। সাধারণ সম্পাদক যিনি ছিলেন উনি একবার পাট ও বস্ত্রমন্ত্রীও হইছিলেন। এর পরের ঠিক মেয়াদে অর্থাৎ 83 থেকে 85 সাল, ওই মেয়াদে যে সভাপতি ছিলেন তিনিও কয়েকবার এমপি হন আওয়ামী লীগ থেকেই। এই মেয়াদে যিনি সাধারণ সম্পাদক ছিলেন তাকে অবশ্য সবাই চিনে, যার নাম হচ্ছে জাহাঙ্গীর কবির নানক। ঈদ উল ফিতরের জানাজার নামাজ পড়া সহ বহু মিষ্টি কথা কিংবা ভয়াবহ হুমকি ধমকি দেওয়া তার প্রতিদিনের কাজ। এরপরেও ছাত্রলীগের যারা যে রাজনীতি করছেন তার বিবরণটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাইতেছেন। 1991 সালে যখন থেকে গণতন্ত্র আসে বাংলাদেশে, তখন থেকেই ছাত্রলীগের রোল চেঞ্জ হওয়া শুরু করে। পরবর্তীতে বড় বড় নেতা তৈরি করা থেকে শিফটেড হয়ে ছাত্রলীগের উদ্দেশ্য হয় ক্যাম্পাস দখল করা, বিরোধী ছাত্র রাজনৈতিক সংগঠনগুলোর সাথে মারামারি কাটাকাটি করা, হলগুলা সাধারণ ছাত্রদের উপরে অত্যাচার করা, কিংবা ক্যাম্পাসে চাঁদাবাজি টেন্ডারবাজি করে বড় নেতা হওয়ার চেষ্টা করা। দিনের বেলা ছাত্রদেরকে ক্লাসে যাওয়া আটকায় সরাসরি মিছিলে যাইতে বাধ্য করা, আর সাথে রাতের বেলা হঠাৎ করে গেস্ট রুমে ডাইকা নিয়ে শারীরিক এবং মানসিক টর্চার করা। এইভাবে করে সবার লাইফটারে তোরা হেল করছস। 2018 সালের 6 ফেব্রুয়ারি সলিমুল্লাহ মুসলিম হলে ছাত্রলীগের নেতাকর্মীরা ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী এহসান রফিকের উপরে হামলা চালায়। ও কিছুই করে নাই, ও জাস্ট একজন ছাত্রলীগ নেতাকে ধার দেওয়া ক্যালকুলেটরটা ফেরত চাইছিল। এন্ড এই হামলার কারণে তার চোখের কর্নিয়া নষ্ট হয়। চিন্তা করেন কতটা সামান্য কারণে এই হায়নাগুলো হামলা চালাইতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবু বকর সহ অনেক নিরপরাধ শিক্ষার্থীদেরকে মাইরাই এরা থামে নাই। শেষমেশ আবরার ফাহাদ নিজের জীবন দিয়া বুয়েটকে ছাত্রলীগের সন্ত্রাস মুক্ত করে গেছে। আবরার ফাহাদের দোষ ছিল ভারতের সাথে বিতর্কিত চুক্তি নিয়ে ফেসবুকে ন্যায়ের পক্ষে কথা বলা। এটাই ছাত্রলীগের উগ্র সন্ত্রাসীগুলা মানতে পারে নাই। 2018 সালের কোটা আন্দোলনে তো মারধর করছেই। 18 আগস্টের প্রথম সপ্তাহে মাথায় হেলমেট নিয়ে, হাতে বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে নিরাপদ সড়ক আন্দোলনের নর্মাল স্কুল কলেজের ছোট ছোট বাচ্চা শিক্ষার্থীদের উপরে ওরা হামলা চালাইতে দ্বিধাবোধ করে নাই। আপনাদের কি বিশ্বজিৎ দাসের কথা মনে আছে? ও ঢাকায় দর্জির কাজ করত। 2012 সালের ডিসেম্বরে 18 দলের অবরোধের সময় টিভি ক্যামেরার সামনেই এই নিরীহ ছেলেটাকে কুপায় মারে ছাত্রলীগ। মারার সময় এই হিন্দু ছেলেকে ওরা শিবির ট্যাগ দেয়। মানুষ মারার কথা যদি এরকম হিস্ট্রি বলতে থাকে, ভিডিও টাইম লিমিট অনেক আগে পার করে ফেলবে। বরং এইখান থেকে আমি আপনাদেরকে ছাত্রলীগের আরেকটা অপরাধের ব্যাপারে ব্যাখ্যা করি। 1998 সালের আগস্ট মাসের শুরুতে জাবিতে পার্টি দেয় ছাত্রলীগ। ওরা মিষ্টি বিতরণ করে, কেক কাটে, ককটেল ফাটায় উদযাপন করা শুরু করে। আর এত আনন্দ উৎসবের উপলক্ষটা কি ছিল জানেন? এইটা ছিল তাদের নেতা জসিমউদ্দিন মানিকের সেঞ্চুরি উদযাপন। এটা কোনো ক্রিকেট খেলার সেঞ্চুরি না, এটা হচ্ছে তার রেপ বা ধর্ষণ করার সেঞ্চুরি। আপনারা ভুল শুনেন নাই, ওই সময়ও বর্তমান আওয়ামী শাসনের মতন পরিস্থিতি বিরাজ করত। প্রতিবাদ করার সাহসটুকু হয় নাই কারো। আনু মোহাম্মদ স্যার কিংবা রেহনুমা খানম ম্যাডামের মতন কয়েকজন শিক্ষক শিক্ষিকা এটার প্রতিবাদ করলেও এগুলো পত্রিকাতে তত একটা আসে নাই। পরে মানব জমিন যখন এটা নিয়ে রিপোর্ট করা শুরু করে, অনেক ছাত্রী মুখ খুলতে শুরু করে। রিপোর্টে অন্তত 20টা ধর্ষণ আর 300টা সেক্সুয়াল অ্যাবিউজের অভিযোগ পাওয়া যায়। জানা যায় যে মানিক রীতিমতো ফুল দিয়ে বাসর সাজিয়ে মেয়েদেরকে রেপ করত। আর এই ধর্ষকের রক্ষা করতেও কিন্তু শেখ হাসিনা, যাকে উনি সেফ এক্সিট দিয়া ইতালিতে পাঠায় দেন। দ্বিতীয় আর একটা ঘটনা, 2020 সালের 25 সেপ্টেম্বর বিকালে স্বামীকে নিয়ে শাহপরান মাজারে বেড়াইতে গেছিলেন একজন তরুণী, বয়স ছিল 25। ফেরার সময় ওনারা গাড়িটা পাশে থামাইছিলেন শহরের টিলাগড় এলাকার এমসি কলেজের মেইন গেটের সামনে। বউকে প্রাইভেট কারে রাখা স্বামী পাশের দোকানে গেছিলেন। আর ওই সময় প্রাইভেট কারটাকে কয়েকজন তরুণ ঘিরা ফেলে। প্রাইভেট কার সহ এই দম্পতিকে তারা নিয়ে যায় এমসি কলেজের ছাত্রাবাসের ভিতরে। সেখানে স্বামীর সামনেই ওই তরুণীকে ধর্ষণ করে 6 জন। তারপর তাদের মারধর করে টাকা পয়সা ছিনায় নেয়, আটকায় রাখে তাদের গাড়িও। এই ঘটনায় 8 ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে 3 বছর আগে আদালতে চার্জশিট দেওয়া হয়। এরা সবাই এমসি কলেজের সাবেক ছাত্র এবং ছাত্রলীগের মেম্বার ছিল। খুন আর বলাৎকার এই দুইটা ব্যাপার নিয়ে কেন এত বেশি হাইলাইট করলাম? কারণ এই দুইটা জিনিস সবচেয়ে বড় আর ঘৃণ্য অপরাধ। যারা এই দুইটা জিনিস এত বেশি পরিমাণে করতে পারে তারা চাইলে সবই করতে পারে। ক্যাম্পাসে চাঁদাবাজি, টেন্ডারবাজি, হুমকি, নির্যাতন, সন্ত্রাস, টাকা খায় ছাত্র ভর্তি করানো, পরবর্তীতে সেই চাঁদার টাকার ভাগ নেওয়া, এমন কোনো অপকর্ম হয়তো নাই যেটা ছাত্রলীগ করে না। সবাই এখন ক্যাম্পাসে এটা নিয়েই মজা নিতেছে। স্পেশালি বুয়েটের ভিতরের কথাই যদি আমি বলি, মাত্রই কিছুদিন আগেই ছাত্রলীগকে ক্যাম্পাসের ভিতরে ঢোকানোর জন্য কত তোড়জোড়, বুয়েটের ছাত্রদেরকে কি পরিমাণ আন্দোলন করতে হয়েছে। আমি ছাত্র রাজনীতির নিষিদ্ধের পক্ষে পোস্ট দেওয়ায় অনেক হুমকি আসছে। এখন ক্যাম্পাসে ছাত্রলীগের মানুষগুলোর অবস্থা কি হয়, ওদের চেহারাটা দেখার সবারই খুব বড় ধরনের ইচ্ছা আছে। আমি এটা খুব
ভালো মতন জানি। তিলে তিলে গড়া তাদের এই মিলিশিয়া একদম ধুলায় মিশে গেছে। আর এতে করে আবু বকর, আবরার ফাহাদের মতন শত শত নিহতের আত্মা শান্তি পাবে। এহসান রফিকের মতন হাজার হাজার নির্যাতিতরা এখন মুক্তভাবে চলতে পারবে। ছাত্র আন্দোলন করতে গেলে যে একটা ছাত্র রাজনৈতিক দলের আন্ডারেই সব সময় করতে হবে, ব্যাপারটা এইবার 2024-এর আন্দোলন একেবারেই ভুল প্রমাণিত হয়েছে। আর এর থেকে প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্রলীগ বলি, ছাত্র দল বলি, ছাত্র শিবির বলি, যে কোনো ধরনের ছাত্র রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার জন্য দাবি উঠছে। বুয়েটে তো এটা অলরেডি নিষিদ্ধ। এই রোল মডেলটা মাইনা প্রত্যেকটা ক্যাম্পাসে কিন্তু এটা নিষিদ্ধ করা যায়। যেমনটা আমি যতদূর জানি খুলনা ইউনিভার্সিটিতেও নিষিদ্ধ। খুলনা ইউনিভার্সিটির ভিসি কিন্তু এইবার তার ক্যাম্পাসের ভিতরে তার অনুমতি ব্যতীত পুলিশকে ঢুকতে দেয় নাই। এইরকম মেরুদণ্ডওয়ালা ভিসি প্রত্যেকটা ক্যাম্পাসের মধ্যে দরকার। আমরা আশা করি বাংলাদেশ এই নরবিশাদ ছাত্রলীগ সহ যত সন্ত্রাসী সংগঠনগুলো আছে তাদের আতঙ্ক থেকে মুক্ত হয়ে সত্যিকারের একটা স্বাধীনতা অর্জন করবে। আর স্বৈরাচারের দেখানো মিথ্যা উন্নয়নের স্বপ্ন থেকে বের হয়ে সত্যিকারের ইকোনমিক, স্পিরিচুয়াল এবং স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের দিকে আগায় যাবে। ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।